দুদিন ধরে কিশোরীর শরীরটা অত্যন্ত খারাপ। কি একটা পোকার কামড়ে নাজেহাল হয়ে সে শয্যাশায়ী হয়ে গেছে। শরীরে বিন্দু মাত্র শক্তি নেই, কথা জড়িয়ে যাচ্ছে, সর্বক্ষণ গায়ে ধুম জ্বর থাকে, বিছানা থেকে ওঠার শক্তি তার নেই। কলকাতা শহরের ডাক্তারেরা তার রোগ ধরতেই পারছে না। এই রোগের উপসর্গ যে কি, অনেক চেষ্টা করেও ডাক্তাররা সেটা বুঝতে পারছেন না। কিশোরী বারবার শুধু এটা বলছে যে কি যেন একটা পোকায় নাকি তাকে কামড়েছে, তবে সেটা যে কি পোকা তা সে বলতে পারছে না। এইদিকে তারানাথও বাড়িতে নেই, একটি জরুরি দরকারে কলকাতার বাইরে গেছে সে। এরই মধ্যে কিশোরীর এমন অসুস্থতা, এমন অবস্থায় কি করা উচিত তাই নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়লাম। এরপর আরও একটা দিন কেটে গেল। কিশোরীর অবস্থা ক্রমে আরও খারাপ হয়ে পড়ছে। সেদিন রাতে আমি বাড়িতেই ছিলাম। বিছানায় শুয়ে কিশোরীর শারীরিক অসুস্থতার কথাই ভাবছিলাম। সময় যতই বাড়ছে কিশোরীর শরীর ততই অসুস্থ হয়ে পড়ছে। এই মুহূর্তে কি করব তা কিছুই বুঝে উঠতে পারছি না আমি। এমন সময় কেউ একজন সদর দরজায় কড়া নাড়ল। আমি উঠে গিয়ে দরজার সামনে দাঁড়ালাম। তারপর দরজাটা খুলে দিলাম। আর দরজা খুলেই দরজার ওপারে যে মানুষটাকে দেখতে পেলাম তাকে দেখে আমি রীতিমতো আশ্চর্য হলাম। আমার ঠিক সামনে স্বয়ং তারানাথ দাঁড়িয়ে আছেন। তারানাথকে দেখে আমার শরীরে যেন প্রাণ ফিরে এলো। আমি উৎসাহিত হয়ে তাকে বললাম, আপনি এসেছেন ঠাকুরমশাই? আমার কথার উত্তরে তারানাথ গম্ভীর অথচ শান্ত গলায় বলল, আমি এখনো আসিনি, আসবো আরো দুদিন পরে। তারানাথের কথা শুনে আমি বেশ অবাক হলাম। আর একই রকম অবাক হয়ে তাকে প্রশ্ন করলাম, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। উত্তরে তারানাথ বলল, সেসব পরে বোঝাবো, এখন আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। এইটুকু বলে তারানাথ কয়েক সেকেন্ডের জন্য থামলেন। তারপর বললেন, কিশোরীর অবস্থা খুবই খারাপ। আজ রাতের মধ্যে কিছু না করলে তাকে বাঁচানো আর সম্ভব হবে না। তাকে কিভাবে বাঁচানো যাবে আমি সেটাই বলতে এসেছি। এই বাড়ি থেকে বেরিয়ে সোজা উত্তর দিক বরাবর কিছুটা হেঁটে যাবে। সেখানে রাস্তার বাঁ দিকে তুমি একটা পোড়ো বাড়ি দেখতে পাবে। ওই বাড়ির ভেতরেই জন্মে আছে ছোট ছোট কিছু গাছ। ওই গাছগুলোরই একটা তুলে এনে ও শিকড় বেটে রস খাওয়ালেই কিশোরী সুস্থ হয়ে যাবে। এতটুকু বলে তারানাথ থামলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, কিন্তু ঠাকুরমশাই, ওই গাছ আমি চিনব কি করে? উত্তরে তিনি বললেন, গাছগুলো খুব বেশি হলে 1 হাত লম্বা হবে। গাছের পাতাগুলো নীলাভ সবুজ, আর গাছের একদম মাথায় একটা হলুদ ফুল ফুটে থাকবে। এইটুকু বলে তারানাথ আবারও কয়েক সেকেন্ড থামলেন। তারপর বললেন, যাও যাও, আর দেরি করো না। যত শীঘ্রই সম্ভব কিশোরীকে ওই গাছের শেকড় এনে বেটে রস খাওয়াও। এইটুকু বলে তারানাথ আমার সামনে থেকে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম সেদিকে। তারপর আর দেরি না করে তড়িঘড়ি বেরিয়ে গেলাম তারানাথের বলা ঠিকানার উদ্দেশ্যে। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে তারানাথের বলা ওই গাছ খুঁজে পেতে আমার খুব একটা বেগ পেতে হলো না। টর্চের আলোয় দেখলাম লতা পাতায় জড়ানো পরিত্যক্ত বাড়িটির মধ্যে গজিয়ে আছে হলুদ ফুলওয়ালা ওই গাছগুলো। ওর একটা গাছের শিকড় তুলে এনে সেই রাতেই কিশোরীর বাড়িতে গেলাম এবং গাছের শিকড় বেটে খাইয়ে দিলাম তাকে। পরদিন খুব সকালে আমি আবারও কিশোরীর বাড়িতে গেলাম। সেখানে গিয়ে কিশোরীকে দেখে আমি রীতিমতো অবাক হলাম। এক রাতের মধ্যে আশ্চর্যভাবে কিশোরী একদম সুস্থ স্বাভাবিক হয়ে গেছে। যে মানুষটা
কাল রাতেও বিছানা থেকে উঠতে পারছিল না। আজ সে একদম সুস্থ ও স্বাভাবিক মানুষ। তাকে কাল রাতের ঘটনা খুলে বললাম সবটা। মনে মনে দুজনে তারানাথের ক্ষমতার প্রশংসা না করে পারলাম না। যাই হোক, দুদিন পরে তারানাথ ফিরে এলেন। আমরা দুজন গিয়ে হাজির হলাম তার বাড়িতে। বাড়ির সামনে গিয়ে দরজায় টোকা দিতেই তারানাথ ভেতর থেকেই বলল, দরজা খোলা আছে, ভেতরে চলে এসো। ভেতরে গিয়ে দেখলাম তারানাথ জানালার ধারে বসে ছিলেম টানছেন। আমাদেরকে দেখে তিনি বললেন, কি হে কিশোরী, শরীর সুস্থ হয়েছে তো? উত্তরে কিশোরী একটা কৃতজ্ঞতার হাসি হেসে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, একদম ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে। সত্যি আপনার ক্ষমতার আরও একটা অদ্ভুত রূপ দেখলাম। কিন্তু এইটা আপনি করলেন কি করে বলুন তো? কিশোরীর কথার উত্তরে তারানাথ প্রথমে একটু মুচকি হাসলেন, তারপর বললেন, সব সময় ক্ষমতা না দেখালেও সঠিক সময় ক্ষমতার ব্যবহার করাটাই আবশ্যক। জরুরি সময় এক জায়গা থেকে অন্য জায়গায় শরীর সহ নিজে উপস্থিত না হতে পারলেও নিজের আত্মাকে পাঠিয়ে দেওয়ার এই বিদ্যেটা পৃথিবীতে খুব বেশি মানুষে জানে না। তবে যারা জানে তাদের মধ্যে আমিও একজন। অবশ্যই ক্ষমতাটা যে আমার জানা আছে সেটা তোমাদেরকে আগে কখনো বলা হয়নি। তবে এই বিদ্যেটা আমি কোথা থেকে শিখলাম সেই গল্পই আজ তোমাদেরকে বলবো। এইটুকু বলে তারানাথ একটু থামলেন, তারপর বললেন, এই তোমরা চা খাবে তো? উত্তরে আমি বললাম, তা একটু হলে মন্দ হয় না, চায়ের সাথে গল্পটা জমবেও বেশ। এই মেঘলা দিনে গরম চা খেতে খেতে গল্প শোনার মজাটাই অন্যরকম। উত্তরে তারানাথ বললেন, দাঁড়াও, তার আগে চায়ের কথাটা চারিমাকে বলে দিই। এইটুকু বলে তারানাথ চেঁচিয়ে চারিকে উদ্দেশ্য করে বললেন, চারিমা, মা চারি, এই তোর কাকাবাবুরা এসেছেন, একটু চা করে নিয়ে আয় তো মা। এইটুকু বলে আবারও তিনি ছেলেমেয়ে একটা লম্বা টান দিলেন, তারপর বললেন, অনেকদিন আগের কথা বুঝলে, তখন আমার নাম ডাক বাংলার বিভিন্ন জায়গায় টুকটাক ছড়িয়েছে। বাংলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তখন আমার অভ্যেস। তবে এখন যে সময়ের গল্প বলছি সেই সময় আমি আমার নিজের গ্রামেই অবস্থান করছি। গ্রামে তখন সবে ওই শীতের আগমন ঘটেছে। দূর থেকে বয়ে আসা শীতল বাতাস গায়ে এসে লাগছে। তেমনই এক সন্ধ্যাবেলায় দিনুর চায়ের দোকানে বসে আছি। চারিদিকে তখন আধার নেমেছে সবে মাত্র। চায়ের দোকানে বন্ধু বান্ধব নিয়ে বেশ আড্ডাও জমেছে আমাদের। এই পর্যন্ত বলে তারানাথকে থামতে হলো, কারণ ঠিক তখনই চারি আমাদের জন্য 3 কাপ চা নিয়ে এসে হাজির হলো। আমরা তিনজন একটা একটা করে কাপ তুলে নিলাম। আমাদেরকে চা দিয়ে চারি চলে গেল। চায়ে চুমুক দিতে দিতে তারানাথ আবার বলতে শুরু করলো, ঠিক তখনই দিনুর দোকানে এক মাঝবয়সী লোক এসে হাজির হলেন। তারপর চায়ের দোকানে বসে থাকা মানুষগুলোকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, এখানে তারানাথ ঠাকুরের বাড়িটা কোথায় বলতে পারবেন আপনারা? লোকটির মুখে আমার নাম শুনে আমি একবার চোখ তুলে তাকালাম তার দিকে। লোকটির বয়স ওই 55 থেকে 56 হবে। মাথায় কাঁচা পাকা চুল, পরনে ধুতি পাঞ্জাবি, সব মিলিয়ে সাধারণ গ্রাম্য মানুষ। লোকটি উত্তরের অপেক্ষা করছিলেন, তাই আমি বললাম, আমার নামই তারানাথ, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আমার কথা শুনে লোকটি একটু অবাক হয়ে তাকালেন আমার দিকে প্রথমে, তারপর বললেন, ও, আপনি তারানাথ ঠাকুর? নমস্কার, আমার নাম কালীচরণ প্রামাণিক। আসলে আপনার বয়সটা অনেকটা কম তো, তাই ঠিক চিনতে পারিনি, ক্ষমা করবেন। আমি উত্তরে বললাম, না না, কোনো ব্যাপার না,
বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আমার কথা শুনে লোকটি একবার চারিদিকে লোকগুলোর দিকে তাকালো। তার চাহনি দেখে আমি বুঝলাম তিনি সবার সামনে কথা বলতে একটু ইতস্তত বোধ করছেন। তাই আমি ওনাকে বললাম, চলুন আমাদের বাড়ি চলুন, ওখানেই না হয় কথা হবে। লোকটিকে নিয়ে আমি বাড়িতে গেলাম। একটা বেতের মোড়া এগিয়ে দিয়ে বসতে দিলাম তাকে। তারপর বললাম, আগে একটু জল খান, তারপর হাত মুখ ধুয়ে নিন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক দূর থেকেই আসছেন। রাতে এখানে খাওয়া দাওয়া করুন, তারপর না হয় কথা হবে। লোকটি আমার কথায় আর না করলো না। রাতে খাওয়া দাওয়া করে আমরা বসলাম খোলা আকাশের নিচে। তারপর আগত ভদ্রলোককে অর্থাৎ কালীচরণ বাবুকে বললাম, বলুন এবার আপনি ঠিক কী ব্যাপারে আমার কাছে এসেছেন। আমি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের নিকট একটা গ্রামে থাকি। গ্রামের নাম রাধাকান্তপুর। আসলে আমাদের গ্রামে অনেক দিন ধরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে, আর সেই ঘটনার কারণে আমাদের গ্রামের মানুষ খুব বড় একটা সমস্যার সম্মুখীন হয়েছে। কি ঘটনা? গ্রামে সব কিছুই ঠিক চলছিল। আমরা গ্রামের মানুষরা বেশ খুশিতেই জীবনযাপন করছিলাম। তবে হঠাৎই একদিন শুরু হলো সেই ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করেই গ্রামের মানুষজন কোথায় যেন হারিয়ে যেতে লাগলো। সকালে যে যার মতো কাজে বেরোচ্ছে ঠিকই, ফেরার সময় তাদের মধ্যে দু একজন আর ফিরে আসছে না। এইভাবেই চলল বেশ কিছুদিন। কয়েকদিনের মধ্যেই হারিয়ে যাওয়া মানুষের সংখ্যা ক্রমশ বাড়তে লাগলো। এমন অবস্থায় ভীত হয়ে আমরা গ্রামের মানুষেরা বাড়ি থেকে বেরোনোই এক প্রকার বন্ধ করে দিলাম। আমরা সবাই মনে করেছিলাম যে বাড়ি থেকে না বেরোলেই হয়তো এর থেকে নিস্তার পাওয়া যাবে। তবে এরপর ঘটল আরও ভয়ঙ্কর ঘটনা। এবার প্রত্যেক রাতে কেউ না কেউ বাড়ি থেকে উধাও হয়ে যেতে লাগলো। অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো খোঁজ পাওয়া গেল না। আমরা বুঝে উঠতে পারছি না যে কী ঘটছে আমাদের গ্রামের সাথে। এত মানুষ কোথায় হারিয়ে যাচ্ছে। এটুকু বলে লোকটা একটু থামলেন। তারপর গম্ভীরভাবে একটু আকাশের দিকে তাকালেন তিনি। আমি লক্ষ্য করলাম ওনার চোখের কোণা থেকে 2 ফোঁটা জল বেরিয়ে আসছে। চোখের জল মুছে লোকটি আবার বলতে শুরু করলো, আমরা সত্যি বুঝতে পারছি না ঠাকুর, যে আমাদের গ্রামের উপরে কি অভিশাপ এলো। কি বলবো ঠাকুর, আমার বছর 30-এর তরতাজা ছেলেটা গত 2 দিন আগে এক রাতে কোথাও যেন উধাও হয়ে গেল। ছেলেটা হারিয়ে যাওয়ার পর থেকে ওর মা, বউ আর 5 বছরের ছোট্ট ছেলেটা কেঁদে কুল পাচ্ছে না। এইটুকু বলেই লোকটি আবারও একটু থামলো। তারপর বলল, একটু জল। পাশে রাখা একটা মাটির কুঁজো থেকে 1 ঘটি জল গড়িয়ে আমি ওনাকে দিলাম। কিছুটা জল খেয়ে ঘটিটা রেখে দিয়ে আবারও বলতে শুরু করলেন তিনি, কি করে এই অভিশাপ কাটাবো যখন কিছুই বুঝতে পারছিলাম না, তখন পাশের গ্রামের এক পণ্ডিত মশাই আমাদেরকে আপনার কথা বললেন। তিনি বললেন, একমাত্র আপনিই আমাদের গ্রামকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারেন। অনেক দূর থেকে অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি ঠাকুর। আপনি দয়া করে একবার আমার সাথে চলুন সেখানে। লোকটির কথা শুনে তার উপর আমার খুব মায়াই হলো। আমি বললাম, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি যাব আপনার সাথে। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে এই বিপদ থেকে মুক্ত করতে। পরদিন সকালে আমি বেরিয়ে পড়লাম কালীচরণের সাথে ওদের গ্রামের উদ্দেশ্যে। তখন গ্রামের রাস্তাঘাটে তেমন কোনো গাড়ি ঘোড়া চলতো না। কিছুটা পথ হেঁটে কিছুটা গরুর গাড়িতে এগোতে লাগলাম আমরা। আমার নাম ডাক তখন বাংলার গ্রামে গ্রামে অনেক ছড়িয়েছে, সেটা বলেইছি। রাত্রে কারোর বাড়িতে থাকতে গেলেও খুব একটা সমস্যা হতো না। আমাকে দেখে সবাই খুব আপ্যায়নই করত। এমনভাবে যেতে যেতে প্রায় 5 দিন পর রাধাকান্তপুর গ্রামে পৌঁছলাম। রাধাকান্তপুর অযোধ্যা পাহাড়ের কোলে একদম ঘন জঙ্গলের পার্শ্ববর্তী একটি গ্রাম। গ্রামে গিয়ে আমরা খবর পেলাম এরই মধ্যে আরও কয়েকজন উধাও হয়েছে গ্রাম থেকে, এবং বাকিদের মতো তাদেরও কোনো রকমই খোঁজ খবর পাওয়া যায়নি। লক্ষ্য করলাম গ্রামের সবাই আছে এক অজানা অনিশ্চিত আতঙ্কের মধ্যেই।
আমাকে দেখে অবশ্য সবার মনে একটু আশার আলো জাগলো। আমি এসেছি শুনে আমাকে দেখার জন্য সমস্ত গ্রামবাসী জমায়েত হয়ে গেল কালীচরণ প্রামাণিকের বাড়িতে। গ্রামের এক বৃদ্ধ আমার কাছে এসে হাত জোর করে বলল, আপনার কথা অনেক শুনেছি ঠাকুর, আপনার অনেক ক্ষমতা, আপনি আমাদের বাঁচান। বৃদ্ধের এমন আকুতি মিনতি শুনে আমার হৃদয় কেঁপে উঠল। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, দয়া করে আপনি বলে সম্বোধন করে আমাকে লজ্জা দেবেন না। আমি আপনার থেকে বয়সে অনেকটাই ছোট, আর আপনি একদমই চিন্তা করবেন না। আমি যেভাবেই হোক আপনাদের এই বিপদ থেকে রক্ষা করব। আপনারা এখন সবাই বাড়ি ফিরেছেন, আমাকে একটু সময় দিন। আমার কথা মতো এই কিছুক্ষণ পর সবাই বাড়ি ফিরে গেল। মনে মনে ঠিক করলাম যেভাবেই হোক এই গ্রামকে বিপদমুক্ত করতেই হবে। যাই হোক, আমি গিয়ে উঠলাম কালীচরণ প্রামাণিকের বাড়িতে। কালীচরণ প্রামাণিকের বাড়ি পাকা না হলেও বেশ বড় জায়গা নিয়ে তৈরি। বাড়িতে গিয়ে দেখলাম বাড়ি শুদ্ধ সবার অবস্থাও বেশ শোচনীয়। এখানে সবার ভরসা একমাত্র আমি। যাই হোক, রাত্রি হওয়ার অপেক্ষায় রইলাম আমি। কালীচরণ প্রামাণিকের বাড়িতে একটা বড় উঠোন আছে। উঠোনের একদম পেছনে কালীচরণের বাড়ি, আর বাড়ির ঠিক পেছনেই একটা বিশাল জঙ্গল। বাড়ির উঠোনে পা দিতে কি মনে হতে আমি বাড়ির পেছনের দিকে ওই জঙ্গলের সামনে গিয়ে দাঁড়ালাম। জঙ্গলের সামনে গিয়ে দাঁড়াতেই আমার বুকের মধ্যে কিসের যেন একটা স্রোত বয়ে গেল। হঠাৎ করেই একটা দমকা হাওয়া আমার শরীরে এসে লাগলো। আমার কেন জানি না মনে হলো জঙ্গলের মধ্যেই ভয়ঙ্কর কিছু একটা ঘটে চলেছে। অশুভ কোনো শক্তি নির্দ্বিধায় শাসন করছে এই জঙ্গলকে। মনের কোনো এক কোণ থেকে শব্দ এলো যে এই জঙ্গলই রহস্যের প্রধান কারণ। এই গ্রামের সমস্ত বিপদ লুকিয়ে আছে এই জঙ্গলেরই মধ্যে। কিছুক্ষণ এই জঙ্গলের দিকে তাকিয়ে থেকে ফিরে এলাম কালীচরণের বাড়িতে। বাড়ি ফিরে আমি কালীচরণ প্রামাণিককে উদ্দেশ্য করে বললাম, আপনাদের বাড়ির পেছনের এই জঙ্গলটা কত দূর পর্যন্ত বিস্তৃত? উত্তরে কালীচরণ বলল, এই জঙ্গল যে আসলে কতদূর বিস্তৃত তা আমরা কেউই জানি না ঠাকুর। ছোটবেলা থেকেই বাপ ঠাকুরদার মুখে শুনেছি ও জঙ্গলের গভীরে নাকি কেউ যায় না। জঙ্গলের গভীরে নাকি ভয়ানক সব বন্য পশুর বসবাস। ঠাকুরদা বলতো ছোটবেলায় সাহস করে অথবা ভুলবশত কয়েকজন গেছিল ওই জঙ্গলের গভীরে, কিন্তু তারা কখনোই আর প্রাণ নিয়ে ফিরে আসেনি। সবাই মনে করে ভয়ঙ্কর ওইসব পশুদের হাতেই তাদের মৃত্যু হয়েছে। তারপর থেকেই প্রায় 2-3 প্রজন্ম ধরে ওই জঙ্গলে আর কেউ যায়নি। আমি মন দিয়ে শুনলাম কালীচরণ প্রামাণিকের কথাগুলো। কালীচরণ বন্য পশুর কথা যতই বলুক, আমার মন বারবার বলছিল বন্য পশু নয়, কোনো ভয়ঙ্কর অশুভ রহস্য লুকিয়ে আছে জঙ্গলের গভীরে। সেদিন সারাটা দিন আমার কাটলো গ্রামের মানুষের আপ্যায়নে। তাদের একমাত্র ভরসা আমি। আমার হাত ধরেই তাদের গ্রাম এই অভিশাপ থেকে মুক্তি পাবে। তাদের বিশ্বাস গ্রামের হারিয়ে যাওয়া মানুষদের সন্ধান আমি করে দেব। তাই আমাকে আপ্যায়ন করতে তারা কোনো ত্রুটি রাখেনি। রাতে কালীচরণের বাড়ির জঙ্গল লাগোয়া একটা ঘরেই আমার ঘুমানোর ব্যবস্থা করা হলো। আমি শুলাম বিছানায়, তবে চোখে ঘুম এলো না। এতগুলো মানুষের আশা আমি কি রাখতে পারবো সেটা নিয়েই চিন্তিত হয়ে পড়লাম। অজানা অনিশ্চিত এক আতঙ্কের মধ্যে থেকে এই গ্রামকে আমি রক্ষা করতে আদৌ পারবো কিনা সেসবই ভাবছিলাম। রাত তখন কটা বাজে জানি না। চতুর্দিক তখন অন্ধকারের চাদরে ঢেকেছে। জঙ্গলের দিক থেকে ঝিঁঝি পোকার ডাকের শব্দ ভেসে আসছে। সম্পূর্ণ গ্রাম তখন একদমই নিস্তব্ধ। ঠিক তখনই হঠাৎ ঝিঁঝি পোকার ডাক একেবারেই বন্ধ হয়ে গেল। সেই সাথে সাথে জঙ্গলের মধ্যে থেকে কিসের যেন একটা শব্দ ভেসে আসতে লাগলো। জঙ্গলের মধ্যে দিয়ে শুকনো পাতার উপর দিয়ে কেউ হেঁটে আসলে যেমন শব্দ হয়, ঠিক তেমনই একটা শব্দ যেন বহু দূর থেকে বাতাসের সাথে ভেসে আসতে লাগলো। আমি উঠে বসলাম বিছানায়, কান পেতে শব্দটা শোনার চেষ্টা করলাম। কিছুক্ষণ এক মনে কান পেতে থেকে বুঝতে পারলাম
শব্দের তীব্রতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। শব্দটা যেন ক্রমশ আরো বেশি স্পষ্ট হচ্ছে, অর্থাৎ কিছু একটা ধীরে ধীরে এদিকে এগিয়ে আসছে। আমি এবার বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। ধীরে ধীরে এগিয়ে গেলাম জানালার দিকে। কাঠের জানালার পাল্লা দুটো খুলে দিলাম দু হাত দিয়ে, তবে অন্ধকারে কিছুই দেখতে পেলাম না। শুধু এটা বুঝলাম যে শব্দটা ধীরে ধীরে কাছে এগিয়ে আসতে লাগলো। এভাবেই আরো কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আরো একটা জিনিস আমি লক্ষ্য করলাম। একজোড়া জ্বলন্ত চোখ দেখতে পেলাম আমি জঙ্গলের ভেতরে। মিনিট খানেকের মধ্যে জ্বলন্ত চোখ জোড়া এবং সেই শব্দটা আরো বেশি স্পষ্ট হলো আমার সামনে। আমি টিম টিম করে জ্বলতে থাকা তেলের বাতিটা এগিয়ে নিয়ে এসে আগুনটা বাড়িয়ে দিলাম। এরপর আরো মিনিট দুয়েক একইভাবে তেলের বাতি ধরে জঙ্গলের দিকে তাকিয়ে রইলাম। ধীরে ধীরে চার পাওয়ালা প্রাণীটি অদ্ভুত রকম শব্দ করতে করতে আমার সামনে দৃশ্যমান হলো। আমি সেদিকে আলো ফেলে ভালো করে দেখার চেষ্টা করলাম পশুটাকে। চার পাওয়ালা পশুটি একটা বিশাল কুকুরের মতো দেখতে হলেও পশুটির মুখটার মধ্যে যেন মানুষের মুখের ছাপ দেখতে পেলাম আমি। ঠিক যেন মনে হলো পশুটি মানুষ এবং কুকুরের সংমিশ্রণে তৈরি হয়েছে। পশুটির মুখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম এই পশু বাস্তব জগতের কোনো প্রাণী নয়, এ সম্পূর্ণ অতিপ্রাকৃত কোনো অশুভ শয়তান। পশুটি জঙ্গল থেকে নেমে ধীরে ধীরে কালীচরণের উঠোনে এসে দাঁড়ালো। তারপর মুখ ঘুরিয়ে এদিক ওদিক কি যেন দেখতে লাগলো। এই গ্রামের মানুষ হারিয়ে যাওয়ার পেছনে যেই শয়তান আছে তা বুঝতে আর আমার বাকি রইল না। আমি আর দেরি না করে তেলের বাতিটা নিয়ে উঠোনে এসে ঠিক ওই পশুটার সামনে দাঁড়ালাম। আমার আগমন লক্ষ্য করে পশুটি একবার ঘুরে তাকালো আমার দিকে। কি ভয়ঙ্কর তার চোখের দৃষ্টি! চোখ দুটো টকটকে লাল হয়ে জল জল করছে। মনে হচ্ছে তার চোখ থেকে যেন জ্বলন্ত লাভা বেরিয়ে আসছে। আমাকে দেখে পশুটি তার এক হাত লম্বা জিহ্বাটা মুখ থেকে বের করলো। টকটকে রক্তরাঙা জিভটি থেকে ক্রমশ লাল বর্ণের লালাক্ষরণ হতে লাগলো। মিনিট খানেক আমার দিকে এক দৃষ্টে দেখলো সে, তারপরে সেই অতি প্রাকৃত গর্জন করতে লাগলো। কি অপার্থিব আর ভয়ঙ্কর সেই গর্জন! বাস্তব জীবনে কোনো পশুর গলা থেকে যে এমন শব্দ বের হতে পারে তা এর আগে আমি কখনো অনুভব করিনি। গর্জন করতে করতে পশুটি দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে এলো আমাকে আক্রমণ করার জন্য। কিন্তু কিছুটা এসেই ঠিক আমার সামনে এসে হঠাৎ করে থমকে গেল সে। তারপর আমার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে এক পা দু পা করে পিছিয়ে যেতে লাগলো। তারপর আবার দ্রুত গতিতে জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। আমি বুঝলাম যে সে বুঝতে পেরেছে আমি কোনো সাধারণ মানুষ নই। আমাকে কাবু করা তার অতি প্রাকৃতিক ক্ষমতা দ্বারাও সম্ভব নয়। এতক্ষণে আমার পেছনে কালীচরণ সহ গ্রামের আরো কয়েকজন এসে দাঁড়িয়েছে। আমি সেদিকে ঘুরে দেখলাম প্রত্যেকেরই চোখে ভয়ের ছাপ স্পষ্ট। আমি কিছু একটা বলতে যাব, ঠিক সেই সময় ভয়ে কাঁপা কাঁপা গলায় কালীচরণ আমাকে বলল, ও কি ঠাকুর, ওটা কি? উত্তরে আমি বললাম, ও হচ্ছে সেই শয়তান যার কারণে তোমাদের গ্রামে এই ভয়ানক বিপদ নেমে এসেছে। ওর মধ্যে অবস্থান করছে কোনো এক শক্তিশালী অশুভ আত্মা। আমার কথা শোনা মাত্রই সেখানে উপস্থিত মানুষজনের মধ্যে একটা গুঞ্জন ছড়িয়ে গেল। সবাই একে অপরের সাথে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করতে লাগলো। আমি তাদেরকে আশ্বাস দিয়ে বললাম, তবে তোমরা ভয় পেও না, আমি যখন এখানে উপস্থিত আছি তখন কিছু একটা ব্যবস্থা আমি করবই। যাও, তোমরা সবাই যে যার বাড়ি গিয়ে শুয়ে পড়ো। আগামীকাল আমি চিন্তা ভাবনা করে দেখব কি করা যায়। এইটুকু বলে আমি ঘরে এসে আবারও শুয়ে পড়লাম। চোখ বন্ধ করলাম ঠিকই, তবে ঘুম আর এলো না। মাথায় ঘুরতে থাকলো একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা। একটা কথা বারবার আমার মাথার মধ্যে ঘোরাফেরা করছিল, পশুটা আমাকে দেখে পালিয়ে গেল কেন? এইটুকু বলে তারানাথ থামল। পাশে রাখা ছিলিমটা হাতে নিয়ে তাতে আরেকটা টান দিল। ঠিক তখনই আমি বললাম,
আপনি তো বললেন হয়তো আপনাকে দেখে পশুটি বুঝেছে যে আপনার কোনো আশ্চর্য ক্ষমতা আছে, তাই হয়তো আপনাকে দেখে পালিয়েছে। হ্যাঁ, তা বলেছি বটে। সেই মুহূর্তে আমারও সেটাই মনে হয়েছিল, কিন্তু পরে মনে হলো আমার কিছু ক্ষমতা আছে, এটা ঠিক। কিন্তু তখন আমার এতটা ক্ষমতা হয়নি যে একটা অশুভ শক্তি আমাকে দেখা মাত্রই দৌড়ে পালাবে। তাহলে কি হয়েছিল ঠাকুরমশাই? সেটা পরে বলছি, গল্পের শেষে জানতে পারবে তার আসল কারণ। যাই হোক, সেদিন সারা রাত কোনোভাবেই ঘুম আসছিল না আমার। বারবার মাথার মধ্যে ঘুরছিল যে আমি কি করে এই অশুভ শক্তির সঙ্গে মোকাবিলা করব। ভূত প্রেত তাড়ানোর মতন সাধারণ মন্ত্র আমার জানা থাকলেও এমন অদ্ভুত অতিপ্রাকৃত কিছু সম্মুখীনের আগে আমি কখনো হইনি। আমার যেটুকু যা ক্ষমতা আছে তাতে অবশ্য চেষ্টা করে দেখতে পারি, তবে তাতে কি কাজ হবে এসবই ভাবছিলাম। ঠিক তখনই একটা দারুণ বুদ্ধি আমার মাথায় এলো। অমর জীবনের কথা মনে পড়ে গেল আমার। অমর জীবন একবার আমায় বলেছিল, আমার কখনো কোনো প্রয়োজন হলে তাকে ডাকলে সে এসে উপস্থিত হবে আমার কাছে। তাকে ডাকার জন্য সে একটা মন্ত্রও শিখিয়ে দিয়েছিল আমাকে। আমি আর দেরি না করে ঝটপট মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। মিনিট দুয়েকের মধ্যেই অমর জীবনে সে উপস্থিত হলো আমার ওই ঘরের মধ্যে। তাকে দেখে আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই সে বলল, কিছু বলার প্রয়োজন নেই, আমি সবটা জানি। এখানে কি ঘটছে, তুমি কি সমস্যার মধ্যে পড়েছ, কিছুই আমার অজানা নয়। যাই হোক, এই সমস্যার সমাধান কি করে করবে তা আমি বাতলে দিচ্ছি। সমস্যার সমাধান করতে গেলে তোমাকে যেতে হবে ওই জঙ্গলে। জঙ্গলের গভীরে যাওয়ার পর অনেক কিছুই তোমাকে অবাক করবে, সেসব তুমি জঙ্গলে গেলেই বুঝতে পারবে। জঙ্গলে গিয়ে তুমি একটা মন্দির দেখতে পাবে। ওই মন্দিরে একজন তান্ত্রিক থাকেন, তিনি এসব করাচ্ছেন। মন্দিরে গিয়ে ওই তান্ত্রিকের কোনো একটা বস্ত্র তোমাকে সাথে করে নিয়ে আসতে হবে। বস্ত্রটা নিয়ে এসে যজ্ঞের আগুনের মধ্যে দিয়ে দিলেই তান্ত্রিক নিজেই জঙ্গল থেকে বেরিয়ে আসবে যজ্ঞের স্থানে। যজ্ঞের নিয়ম এবং মন্ত্র আমি তোমাকে শিখিয়ে দিয়ে যাচ্ছি। তারপরেও যদি আমাকে দরকার হয়, আমি তোমার আশেপাশেই আছি। আর হ্যাঁ, তান্ত্রিকের ওই বস্ত্র তুমি ছুঁতে পারবে না, তাই অবশ্যই তোমার সাথে করে অন্য কাউকে নিয়ে নিও। যজ্ঞের নিয়ম এবং মন্ত্র শিখিয়ে দিয়ে অমর জীবন চলে গেল। আমি ঠিক করলাম আগামীকাল সকালে আমি জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব, আর গ্রাম থেকেই কাউকে নিয়ে যাব আমার সাথে। শেষ রাতে কিছুটা নিশ্চিন্ত হলাম, তাই ভোরবেলায় ঘুম হলো একটু। পরদিন ঘুম থেকে উঠেই দেখলাম গ্রাম শুদ্ধ সবাই কালীচরণের বাড়িতে সে আমার অপেক্ষা করছে। আমি তাদের সবাইকে উদ্দেশ্য করে বললাম, তোমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করার জন্য আমি একটা উপায় বের করেছি। একটা যজ্ঞ করতে হবে এই গ্রামে, তবে তার জন্য আগে আমাকে ওই জঙ্গলের মধ্যে যেতে হবে, এবং তোমাদের মধ্যে থেকেও কাউকে আমার সঙ্গে যেতে হবে ওই জঙ্গলে। আমার কথা শোনা মাত্রই সবাই একে অপরের দিকে দেখাদেখি করতে লাগলো। ভয়ঙ্কর ওই জঙ্গলের মধ্যে যাওয়ার জন্য কারোরই আর সাহস হলো না। আমি ব্যাপারটা বুঝে তাদেরকে বললাম, তোমাদের কোনো ভয় নেই, আমি থাকতে কারোর কোনো ক্ষতি হবে না। শুধু সাহস করে একজন এগিয়ে আসো, একজনের সাহায্য ছাড়া এই কাজ করা সম্ভব হবে না। আমার কথাতে তারা ভরসা পেলেও এগিয়ে আসার সাহস পেল না। প্রায় 2-3 পুরুষ ধরে ওই জঙ্গলকে গ্রামের মানুষেরা এড়িয়েই চলেছেন। তাই ভয় পাওয়াটা যদিও স্বাভাবিক, তবে অমর জীবনের কথা অনুযায়ী যে কোনো একজনকে ছাড়া আমিও আমার কাজ সম্পূর্ণ করতে পারবো না। তাই কমপক্ষে একজন মানুষের প্রয়োজন আমার হবে। আমি আবারও বললাম, আমি কথা দিচ্ছি তোমাদেরকে, কোনো ক্ষতি আমি হতে দেব না। এটুকু বলে আমি সবার দিকে একবার তাকিয়ে নিলাম। ঠিক তখনই দুজন ওই 20 থেকে 22 বছরের যুবক এগিয়ে এলো আমার সামনে।
তাদের মধ্যে থেকেই একজন বলল, আমরা দুজন আপনার সাথে যাব ঠাকুরমশাই। আমি খুশি হয়ে তাদেরকে উদ্দেশ্য করে বললাম, তোমাদের নাম কি? আমার নাম বাদল, আর ও আমার ভাই বিকাশ। আমরা দুজনেই যেতে চাই আপনার সঙ্গে। তোমাদের সাহস দেখে আমি খুশি হলাম। ঠিক আছে, তোমরা তৈরি থাকো, কাল খুব ভোরে আমরা বেরিয়ে পড়ব। এরপর গ্রামের মানুষদের উদ্দেশ্য করে বললাম, প্রয়োজনীয় সরঞ্জামগুলো আমি লিখে দিচ্ছি, দয়া করে সেগুলো একটু জোগাড় করে রাখবেন। ফিরে এসে ওগুলো আমার দরকার হবে। পরদিন সকালে খুব ভোরেই আমরা 3 জন বেরিয়ে পড়লাম। প্রথম দিকেই জঙ্গল অপেক্ষাকৃত পাতলা হলেও জঙ্গলে যত গভীরে যেতে লাগলাম, জঙ্গল ততই ঘন হতে লাগলো। জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার মতো রাস্তা তেমন নেই বললেই চলে। শুকনো পাতায় ভরে গেছে জঙ্গলটা, নানা রকম আগাছা জমে আছে যেখানে সেখানে। তার মধ্যে দিয়ে কোনোভাবে এগিয়ে যেতে লাগলাম আমরা। প্রায় 1 ঘন্টা এভাবে চলার পর আমরা জঙ্গলের একটা বিশেষ জায়গায় এসে উপস্থিত হলাম, যেখানে জঙ্গলের গাছপালার ঘনত্ব বেশ কম। গাছের গোড়ায় এখানে শুকনো পাতা বা আগাছাও নেই। কম হলেও মানুষ বা অন্য কিছুর আনাগোনা এখানে আছে তা বোঝা যায়। আরো 2-1 পা এগিয়ে আমরা একটা সরু রাস্তা দেখতে পেলাম। এই রাস্তা ধরেই আমরা সোজা এগিয়ে যেতে লাগলাম। রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটার পর আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছলাম যেটা দেখে আমাদের 3 জনেরই চোখ ছানা বড়া হয়ে গেল। এখানে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েকশো ছোট ছোট ঘর বাড়ি, পুকুর, ডোবা, কুয়ো, সব যেন গল্পের মতো সাজানো আছে এখানে। দেখে মনে হলো গভীর জঙ্গলের মাঝামাঝি কেউ যেন আস্ত একটা গ্রাম তৈরি করে রেখে গেছে। আরো একটু এগিয়ে আমাদের চোখে পড়ল 2-4 জন মানুষ গাছের শুকনো ডালপালা জড়ো করছে। তাদেরকে দেখেই বিকাশ বলল, ওই যে দেখুন ঠাকুর মশাই, ওরা কাঠ কুড়োচ্ছে, ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি চলুন। আমরা 3 জনেই এগিয়ে গেলাম সেদিকে। বিকাশ ওদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, এই যে শুনছেন, আপনারা কি এখানেই থাকেন? আমাদের কথা শুনে লোকগুলো আমাদের দিকে একবার ঘুরে তাকালো, কিন্তু কিছুই বলল না। তবে ওদের মধ্যে একজনকে দেখে বিকাশ বলে উঠল, আরে মধু, তুই তুই এখানে কি করছিস? তোর বাবা মা তোকে খুঁজে পাগল হয়ে যাচ্ছে, আর তুই এখানে কি করছিস? মধু কোনো উত্তর দিল না। কয়েক মুহূর্ত নিস্তব্ধ চোখ দুটো দিয়ে বিকাশের দিকে তাকিয়ে থেকে আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। বিকাশ আবারও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, ওদের কিছু বলে লাভ নেই, ওরা তোমার কোনো কথাই বুঝবে না। ওদের চোখের দিকে একবার ভালো করে দেখো, ওদের চোখ দুটো একদম পাথরের মতো নিস্তব্ধ, তাতে কোনো প্রতিক্রিয়া নেই। আমার বিশ্বাস এখানে কেউ একজন আছে যে এদেরকে ভয়ঙ্কর কোনো মায়াজালে বন্দি করে রেখেছে। চলো আমরা সামনের দিকে বরং এগিয়ে যাই। আমরা আবার এগোতে শুরু করলাম সামনের দিকে। গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে যেতে যেতে দেখলাম রাস্তার দুপাশে বাড়িঘরগুলোতে কেউই নেই। বাড়িঘরগুলো একদম শ্মশানের মতো ফাঁকা। রাস্তা ধরে আমরা এগোচ্ছি আর ভাবছি, এমন একটা জঙ্গলের মধ্যে এত বাড়িঘর বানালো কারা? কারাই বা থাকতো এখানে? আর কি উদ্দেশ্য নিয়ে এদের এমন মায়ায় বন্ধন করেছে? এইসব ভাবতে ভাবতেই আমরা অমর জীবনের বলা সেই মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম। মন্দিরটাকে দেখেই বোঝা যায় এটা অন্তত 500 বছরের পুরনো। লতায় পাতায় জড়িয়ে থাকা মন্দিরটার অধিকাংশ দেওয়ালের ইট বালি খসে পড়েছে। আমরা প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভিতরে ঢুকে দেখলাম সেখানে একটা পাথরের দেবতার মূর্তি। দেবতা বলছি ঠিকই, তবে তাকে দেবতা বলা যায় কি না তাই নিয়ে আমার এখনো সংশয় আছে। মূর্তিটির গায়ের রং কুচকুচে কালো। প্রায় 8 ফুট লম্বা মূর্তিটির মুখ দেখলে যে কোনো মানুষই ভয় পাবে। কালো কুচকুচে মুখটা প্রায় একটা ফুটবলের আকারের। 2টো লম্বা দাঁত মুখের দুপাশ থেকে বাইরে বেরিয়ে আসে, ঠিক যেন রূপকথার রাক্ষস।
মূর্তির ঠিক সামনে একজন গেরুয়া পোশাকধারী তান্ত্রিক বসে এক মনে চোখ বুজে ধ্যান করে চলেছে। তার সামনে জ্বলছে যজ্ঞের আগুন। তার দুপাশে দড়ি দিয়ে বেঁধে রাখা আছে দুজন মানুষ, দুজনে জ্ঞানহীন হয়ে পড়ে আছে। বিকাশ আর বাদল সেদিকে এগিয়েই যাচ্ছিল। আমি তাদেরকে ইশারায় এগিয়ে যেতে বারণ করলাম। তারপর ফিস করে বললাম, ওদিকে এগিয়েও না, আগে দেখি উনি কি করছেন। আমরা তিনজনই পাশের একটা দেওয়ালের আড়ালে লুকিয়ে রইলাম, আর ওখানে লুকিয়ে থেকে দেখতে লাগলাম তান্ত্রিক কি করছেন। কিছুক্ষণ একই রকম ভাবে ধ্যান করে এবার তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলেন। জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে করতে আগুনের মধ্যে কি যেন ছিটিয়ে দিতে লাগলেন, আর তাতে আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে লাগলো। কিছুক্ষণ এভাবেই চলল। তারপর দেখলাম পাশে বেঁধে রাখা জ্ঞানহীন দুজনের শরীর থেকে একটা সবুজ ধোঁয়ার কুণ্ডলী আকারে বেরিয়ে এলো। ধোঁয়ার কুণ্ডলী দুটো কিছুক্ষণ ঘুরপাক খেল মূর্তিটির আশেপাশে। তারপর দুটো কুণ্ডলী একসঙ্গে মিশে গিয়ে বেগুনি রং ধারণ করে তান্ত্রিকের শরীরে প্রবেশ করলো। তান্ত্রিক একটু কেঁপে উঠলেন, আর এর সাথে সাথেই তান্ত্রিকের শরীরের আকার কিছুটা বৃদ্ধি পেল। তিনি যেন আগের থেকেও বৃহৎ এবং ভয়ঙ্কর হয়ে উঠলেন। এবার উঠে দাঁড়ালেন তিনি। জ্ঞানহীন হয়ে পড়ে থাকা মানুষ দুটো এবার চোখ খুলল। তাদের চোখের দিকে তাকিয়ে আমি দেখলাম এরাও বাকি মানুষগুলোর মতো মায়ায় বন্দী হয়েছে। চোখ দুটো পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেছে। তান্ত্রিক ওদের কাছে গিয়ে ওদের বন্ধন খুলে দিল। ওরা উঠে দাঁড়ালো এবার। তারপর তান্ত্রিকের নির্দেশে ধীরে ধীরে মন্দিরের বাইরে বেরিয়ে যেতে লাগলো। ওদের শরীর তো এগিয়ে যেতে লাগলো, তবে ওদের শরীরের সমস্ত শক্তি, বিবেচনাবোধ ও ক্ষমতা সবই সাধু নিজের মধ্যে নিয়ে নিলেন। ওরা এখন পরিণত হয়েছে তান্ত্রিকের হাতের পুতুলে। তান্ত্রিকের নির্দেশে ওরা যা কিছু করতে পারে। ওদের হাঁটা চলা দেখলেই বোঝা যায় ওরা সম্পূর্ণ যান্ত্রিক মানবে পরিণত হয়েছে। জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, বোধ, শক্তি কিছুই নেই ওদের মধ্যে। এইটুকু বলে তারানাথ আবারও থামলেন। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। ঠান্ডা শীতল বাতাস জানালা দিয়ে ঢুকে আমাদের গায়ে এসে লাগছে। আমরা দুজন তখন গল্পের মধ্যে পুরোটা ঢুকে গেছি, আর এই গল্পের সঙ্গেই মিল রেখে যেন আবহাওয়াটাও ঠিক তেমনই তৈরি হয়েছে। তারানাথ আবারও ছেলেমটা তুলে নিলেন, তাতে দুটো লম্বা টান দিলেন। কিশোরী এতক্ষণ চুপ করে বসেছিল। এবার সে বলল, তারপর কি হলো ঠাকুরমশাই? কি ঘটেছিল ওই জঙ্গলে? তারানাথ আবার বলতে শুরু করলেন, যে তান্ত্রিকের কথা বলছি তিনি একাধিক মানুষের শক্তি নিজের মধ্যে স্থানান্তর করে নিচ্ছিলেন। আমার বিশ্বাস তিনি একাধিক মানুষের শক্তি নিজের মধ্যে নিয়ে সর্বশক্তিমান হওয়ার পরিকল্পনা করছিলেন। যাই হোক, তারপর শোনো। তান্ত্রিক মন্দিরের ভেতরে ঢুকে গেলেন। মিনিট খানেক পরেই বেরিয়ে এলেন কুকুরের মতো দেখতে সেই ভয়ঙ্কর প্রাণীটির সাথে। তারপর প্রাণীটিকে ওই মূর্তির সামনে দাঁড় করালেন এবং আবারও তিনি মন্ত্রপাঠ করতে শুরু করলেন। মন্ত্রপাঠ চলল প্রায় মিনিট দুয়েকের মতো। মন্ত্রপাঠ শেষে আবারও সেই অদ্ভুত দৃশ্যের পুনরাবৃত্তি হলো। তান্ত্রিকের শরীর থেকে বেরিয়ে আসা একটা লাল ধোঁয়ার কুণ্ডলী প্রাণীটির শরীরে প্রবেশ করলো, আর সাথে সাথেই প্রাণীটি কেঁপে উঠল একবার। এরপর হঠাৎ করেই তার দৈহিক আকারও যেন আগের থেকে কিছুটা বৃদ্ধি পেল। প্রাণীটির দাঁত, মুখ, নখ আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠল। আমার মন বলল, গতকাল প্রাণীটি বিফল হয়েছিল, তাই প্রাণীটিকে তান্ত্রিক আরও শক্তিশালী করে তুলে আবারও গ্রামে পাঠানোর জন্য তৈরি করলেন। আজ গভীর রাতে আবারও সে গ্রামে যাবে। এরপর তান্ত্রিক মন্দির থেকে বাইরে বেরিয়ে কোথায় যেন চলে গেলেন। উনি বেরিয়ে গেলে সেই সুযোগে আমরা মন্দিরের তান্ত্রিকের থাকার ঘরে প্রবেশ করলাম। ঘরে ঢুকেই দেওয়ালে তান্ত্রিকের একটা গেরুয়া বস্ত্র দেখতে পেলাম। বিকাশকে বললাম সেটা নিয়ে নিতে। বিকাশ আমার কথা মতো সেটা সাথে করে নিয়ে নিল। আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলাম।
কিছু দূর এগিয়ে সে পরিত্যক্ত ঘরগুলোর মধ্যে একটা ঘরে আমরা কিছুক্ষণের জন্য বিশ্রাম নিলাম। যে ঘরটায় আমরা আশ্রয় নিলাম সেটা অনেক দিনের পুরনো, তবে ঘরের মানুষের ব্যবহার্য প্রতিটি জিনিস এখনো রয়ে গেছে। ধুলো জমা আসবাবপত্রগুলো সাক্ষী দেয় যে এই ঘরগুলোতে একসময় মানুষের বসবাস ছিল, কিন্তু ঘরে বসবাস করা মানুষগুলোই আর নেই। আমাদের কাছে কিছু শুকনো চিড়ে মুড়ি ছিল, আমরা তিনজনেই সেগুলোই খেলাম। মুড়ি চিবোতে চিবোতে আমি বিকাশ এবং বাদলকে উদ্দেশ্য করে বললাম, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই গ্রাম থেকে ফিরতে হবে। তোমরা দেরি করো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, চলো। আমরা বেরিয়ে এলাম ওখান থেকে। সন্ধ্যার আগেই গ্রামে পৌঁছে গেলাম। গ্রামে এসে দেখলাম গ্রামের মানুষজন আমাদের যজ্ঞের জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম জোগাড় করে রেখেছে। আমাদের দেখে কালীচরণ প্রামাণিক ছুটে এলেন আর বললেন, আপনারা এসেছেন ঠাকুর? আমরা সবাই খুব চিন্তায় ছিলাম। ওই জঙ্গলে যে যায় সে আর ফিরে আসে না, তাই আপনাদের জন্য আমাদের খুব ভয় হচ্ছিল। আমি একটু মুচকি হেসেই উত্তর দিলাম, অশুভ শক্তির ক্ষমতা অনেক থাকলেও সেটাকে ধ্বংস করার জন্য শুভ শক্তি সর্বদাই বর্তমান। যজ্ঞ হবে রাতে। সন্ধ্যার পর থেকেই আমি যজ্ঞের সরঞ্জাম গোছাতে লেগে গেলাম। গ্রামবাসীদের নিয়ে আসা কাঠ, তেল, মধু, ঘি, কালো বিড়ালের লোম, ঘোড়ার খুঁড় ইত্যাদি সব জিনিসপত্রগুলো একে একে সাজিয়ে নিলাম। তারপর অপেক্ষা করতে লাগলাম রাত্রি হওয়ার। ধীরে ধীরে এলো সেই মহেন্দ্রক্ষণ। আমাদের যজ্ঞের যোগার যন্ত্র প্রায় শেষ। আমি যজ্ঞের জন্য নির্দিষ্ট করে রাখা জায়গার চারিদিকে একটা গণ্ডি কেটে দিলাম এবং গণ্ডির ঠিক মাঝখানে যজ্ঞের কাঠ সাজালাম। আমার প্রথম কাজ হবে ভয়ঙ্কর ওই প্রাণীটিকে যজ্ঞের গণ্ডির মধ্যে বন্দি করা। আমার বিশ্বাস ওই প্রাণীকে বন্দি করলে সাধু নিজেই আসবেন এই যজ্ঞের স্থানে। যজ্ঞের কাঠে আগুন দিয়ে আমি যজ্ঞ শুরু করলাম। তারপর যজ্ঞের আগুনের মধ্যে এক এক করে অমর জীবনের বলে দেওয়া সরঞ্জামগুলো দিতে লাগলাম, আর তার সাথে সাথে চলতে লাগলো মন্ত্রপাঠ। কিছুক্ষণ মন্ত্রপাঠ করার পরই আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো। কোথা থেকে এলো এক ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে চলতে লাগলো বিদ্যুতের ঝলকানি। তবে আমার মন্ত্রপাঠ থামলো না। কিছুক্ষণের মধ্যেই আমরা শুনতে পেলাম ভয়ঙ্কর সেই পশুর গর্জন। গর্জন শুনে গ্রামবাসী ভীত হয়ে পড়ল। আমি তাদের সবাইকে উদ্দেশ্য করে বললাম, তোমাদের কোনো ভয় নেই, তোমরা সবাই গণ্ডির মধ্যে ঢুকে এসো। আমার কথা মতো সবাই গণ্ডির মধ্যে ঢুকে গেল। মিনিট খানেক পরেই ভয়ঙ্কর সেই পশুটি আমাদের সামনে এসে উপস্থিত হলো। আরো জোরে জোরে গর্জন করতে লাগলো সে। আমি তখনও এক নাগাড়ে মন্ত্রপাঠ করে চলেছি। আমি লক্ষ্য করলাম মন্ত্রপাঠ করার সাথে সাথে পশুটি ক্রমশই দুর্বল হয়ে পড়ছে। ধীরে ধীরে পশুটি মাটিতে পড়ে গেল, আর তখন তার শরীর থেকে কুণ্ডলী আকারের কয়েকটি ধোঁয়া বেরিয়ে এসে আগুনে মিশে গেল। পশুটি তখন আকারে ছোট হয়ে গিয়ে একটা সাধারণ কুকুরের মৃতদেহতে পরিণত হলো। একটা বিদ খুঁটে পচা গন্ধ নাকে এলো আমাদের। আমি বুঝলাম কুকুরের মধ্যে বসবাস করা মানুষের আত্মাগুলো আগুনে পুড়ে গেল। ঠিক তখনই আবার বিদ্যুৎ চমকানো শুরু হলো। আকাশ ফেটে বেরিয়ে আসতে লাগলো ঘন ঘন মেঘের গর্জন। ঠিক তখনই ঘরের পেছনের দিক থেকে একটা পায়ের শব্দ আমার কানে এলো। আমার বুঝতে আর বাকি রইল না, এবার স্বয়ং তান্ত্রিক এসেছেন। গেরুয়াধারী তান্ত্রিক ধীরে ধীরে এসে দাঁড়ালো আমার সামনে। রাগে গজগজ করতে করতে তান্ত্রিক বলল, কে রে তুই? আমার কাজে বাধা দিচ্ছিস? উত্তরে আমি বললাম, আমার নাম তারানাথ। আপনি যেসব মানুষদের মায়ায় বন্দি করে রেখেছেন তাদেরকে মুক্ত করতে আমি এখানে এসেছি। ওদেরকে আপনি ছেড়ে দিন। তোকে দেখেই বুঝেছি যে তুই কোনো সাধারণ মানুষ নয়। তবে তুই যদি ভেবে থাকিস যে তুই আমার কাছ থেকে ওদেরকে ছাড়িয়ে নিয়ে যাবি, তাহলে সেটা খুব ভুল করছিস। তুই এখনই এই গ্রাম থেকে চলে যা, নইলে কিন্তু বিপদে পড়বি। নিরীহ মানুষগুলোকে এইভাবে মায়ায় বন্দি করে তাদের শরীর থেকে আত্মা বের করে নিয়ে
আপনি অন্যায় করেছেন, ওদের সবাইকে আমি মুক্ত করবই। আমার কথা শুনে তান্ত্রিক আরো বেশি রেগে গেলেন। রাগে উত্তেজিত হয়ে তিনি বললেন, অন্যায় হলে হোক, আমি 1,00,000 মানুষের আত্মা নিজের মধ্যে প্রবেশ করিয়ে পৃথিবীর সর্বশক্তিমান মানব হব, আর সেটা থেকে আমাকে স্বয়ং ভগবানও আটকাতে পারবে না। তুইও এখান থেকে চলে যা, নইলে তোর অবস্থা ওদের মতোই হবে। আমি অত্যন্ত শান্তভাবেই বললাম, আমি আবারও বলছি, ওই মানুষগুলোকে তাদের আত্মা ফিরিয়ে দিন এবং তাদেরকে মুক্ত করুন, নইলে কিন্তু এর ফল মোটেই ভালো হবে না। তোর এত বড় সাহস, তুই আমাকে ধমকি দিস? আমার ক্ষমতার ব্যাপারে তোর কোনো ধারণা নেই। আমি তোর সাথে সম্পূর্ণ গ্রামকে একসাথে নিশ্চিহ্ন করে দেব। দেখ এবার আমি তোদেরকে কি করি। এইটুকু বলে তান্ত্রিক চোখ বন্ধ করে মন্ত্রপাঠ করতে লাগলেন। মিনিট খানেক চলল তার মন্ত্রপাঠ। তারপর তিনি চোখ খুলে তাকালেন এবং উন্মাদের মতো হাসতে শুরু করলেন। হাসতে হাসতে তিনি বললেন, একবার পিছনে তাকিয়ে দেখ। আমার সাথে সাথে ওখানে উপস্থিত সবাই একসাথে পেছনে ফিরে তাকালো। আর পেছনে তাকাতেই যে দৃশ্য আমরা দেখলাম তাতে আমি বাদে সম্পূর্ণ গ্রামবাসী ভয়ে কাঁপতে লাগলো। আমাদেরকে চারিদিক দিয়ে ঘিরে এগিয়ে আসছে কয়েক হাজার মানুষ, যারা প্রত্যেকেই তান্ত্রিকের মায়া জালে বন্দী। ওদের মধ্যে অনেকেই গ্রামেরই হারিয়ে যাওয়া মানুষ। ওদের চোখগুলো পাথরের মতো স্থির, চোখে মুখে বিন্দুমাত্র প্রতিক্রিয়া নেই। পাথরের মূর্তির মতো তারা শুধু এগিয়ে আসছে আমাদের দিকে। ধীরে ধীরে তারা এগিয়ে এসে গণ্ডির চারিদিকে ঘিরে দাঁড়ালো এবং আমার গণ্ডির ক্ষমতাকে অবক্ষয় করে তারা গণ্ডির মধ্যে প্রবেশ করতে লাগলো। তারপর সোজা এগিয়ে আসতে লাগলো আমারই দিকে। গ্রামবাসীরা ওদেরকে আমার কাছে আসতে বাধা দিলে ওরা তান্ত্রিকের নির্দেশে একে একে গ্রামবাসীদের বেঁধে ফেলতে লাগলো। ওদের স্পর্শ লাগার সাথে সাথেই গ্রামবাসীরা যন্ত্রণায় ছটফট করতে লাগলো। ওরে বাবা রে, কি রে, মরে গেলাম রে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই বাঁচান আমাদের, এটা আমাদের মেরে ফেললো। এবার ওদের মধ্যে কয়েকজন আমার কাছে চলে এলো, এসে আমার গলা চিপে ধরলো। তবুও আমি আমার মন্ত্রপাঠ থামালাম না। জোরে জোরে উচ্চারণ করতে লাগলাম অমর জীবনে শিখিয়ে দেওয়া সেই বিশেষ মন্ত্র। ওম বটুকায় চব্বু চন্ডায় পট কালী গ্রহে শ্মশান ভূমে অগর শক্তিরে উদ্রু কালো নাশকে মহাকালেশ্বর ক্রম ক্রম পট হং হং কপালেশ্বরায় রুদ্ররূপায় ত্রৈলোক্য ভয়হরিণী কালী মূর্তি কৌ কৌ মহাচণ্ডায় ঘোর রূপায় পট অগ্নিচালা রক্ত স্রোত সব সাধনায় ক্রোধ করাচ্ছে অন্ধকার সংস্কারে মহাকালায় ফটফট। মন্ত্র পড়তে পড়তে মন্দির থেকে নিয়ে আসা তান্ত্রিকের গেরুয়া বস্ত্র আমি আগুনের মধ্যে ছুঁড়ে দিলাম, আর সাথে সাথে এই বস্ত্রটা দাউ দাউ করে জ্বলে উঠল। আর ঠিক তখনই হঠাৎ তান্ত্রিকের গায়ে আগুন লেগে গেল। যন্ত্রণায় তান্ত্রিক ছটফট করতে লাগলো। ঠিক তখনই মায়াজালে বন্দী হওয়া মানুষগুলো মাটিতে লুটিয়ে পড়ল। তান্ত্রিকের গায়ে কিছুক্ষণ দাউ দাউ করে আগুন জ্বলার পর তার শরীর থেকে একাধিক কুণ্ডলীর আকারে ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো। তারপর সেগুলো একে একে প্রবেশ করতে লাগলো মাটিতে লুটিয়ে পড়া ওই মানুষগুলোর মধ্যে। তান্ত্রিক ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে। মাটিতে লুটিয়ে পড়া মানুষগুলো আবারও উঠে দাঁড়িয়েছে তখন। তবে এখন আবারও তারা আগের মতো সুস্থ ও স্বাভাবিকই হয়ে গেছে। গ্রামবাসীরাও এখন সুস্থ। হারিয়ে যাওয়া আপনজনদের ফিরে পেয়ে সবাই খুব খুশি হলো। গ্রামের উপর থেকে এক ভয়ঙ্কর অশুভ শক্তির অভিশাপ শেষ হলো। এরপর আরো কয়েকদিন ছিলাম ওই গ্রামে। গ্রামের মানুষ ওই কয়েকদিন ধরে আমাকে খুব আপ্যায়ন করেছিল। আমাকে তারা গ্রাম ছেড়ে আসতেই দিতে চাইছিল না, বুঝলে। অবশেষে প্রায় 2 সপ্তাহ পর আমি আমার গ্রামে ফিরে এলাম। এইটুকু বলে তারানাথ তার গল্প শেষ করল। আমরা এতক্ষণ অবাক হয়ে শুনছিলাম তার এই গল্প।
আগেও তারানাথ আমাদের কত গল্প বলেছে, তবে এটা ছিল সম্পূর্ণ অন্যরকম। আমরা যেন হারিয়ে গেছিলাম গল্পের মধ্যে। মনে হচ্ছিল আমাদের চোখের সামনে সব কিছু ঘটে চলেছে। তান্ত্রিক যেন আমাদের চোখের সামনেই আগুনে দাউ দাউ করে মারা গেল। এসব ভাবছি, ঠিক তখনই কিশোরী বলে উঠল, কিন্তু আপনি কিভাবে আপনার ওই বিশেষ ক্ষমতাটা শিখলেন সেটা তো বললেন না। কোনটা? নিজে অন্য কোথাও সশরীরের থেকে নিজের আত্মাকে আরেক স্থানে পাঠিয়ে দেওয়া, ওটা শিখেছিলাম এই তান্ত্রিকের থেকে। তান্ত্রিকের মৃত্যুর পর আমরা আবার গিয়েছিলাম ওই জঙ্গলে। সেখানে মন্দিরে একটা পুরনো পুঁথি পাই, সেটাতে লেখা ছিল ওই আশ্চর্য কৌশল, বুঝলে?